অবস্থা সবার? আশা করি আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছো। যারা ফেসবুক থেকে দেখতেছো, ফেসবুক লাইভ থেকে দেখতেছো, সবকিছু ক্লিয়ারলি ওকে থাকলে আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া সবকিছু ওকে, সবকিছু ইউ আর গুড টু রান। এটা এটা যদি হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাইতে পারো ভাইয়া। তাছাড়া আমি মাইকের অবস্থা অথবা ভিডিওর অবস্থা অথবা ক্যামেরার অবস্থা সম্পর্কে অবগত হব না। যাদের পার্সোনালি পড়াই তারা তো বলে জুমের মধ্যে যে ভাইয়া সবকিছু ঠিক আছে, শুরু করতে পারেন। তোমরাও একটু জানাও, কারণ এখানে তো জুম তো নাই, সরাসরি ফেসবুক লাইভ। আচ্ছা, আজকে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। ওকে, সেকেন্ড ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসে কি কি পড়ছিলাম ওইটা আরেকবার রিভাইজ দিব, কারণ ফার্স্ট ক্লাসের অনেকে অনেক জিনিস বুঝো নাই বা অনেক কিছু মিসিং ছিল। ওইটা আরেকবার রিভাইজ দিব, কারণ অনেক কিছু মিসিং ছিল। আর কোনো কমেন্ট থাকলে আমাকে নিচে কমেন্টে জানাইতে পারো, আমি কিন্তু কমেন্ট বক্সটাও সামনে রাখছি। কোনো ক্লাসে কোনো সমস্যা থাকলে বা কোথাও কোনো কমেন্ট থাকলে আমাকে নিচে কমেন্টে জানাইতে পারো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা কথায় বার্তা না বাড়ি আমরা পড়াশোনায় চলে যাই। দেখো তো সবকিছু দেখা যাচ্ছে কিনা। আমি তোমাকে একটা ওভারভিউ দেই। লাস্ট ক্লাসে আমি কি কি বলছিলাম তোমাকে। লাস্ট ক্লাসে একটা জিনিস, দুই তিনটা জিনিস বুঝার ছিল। দুই তিনটা জিনিস বুঝলেই হয়ে যাবে। যেমন হাবল তত্ত্ব ছিল। হাবল তত্ত্ব ছিল ভি ভি প্রপোর্শনাল টু ডি। মানে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের যে দূরত্ব, এটা সাপোজ গ্রহ 1 আর এটা যদি গ্রহ 2, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব এবং সেকেন্ড গ্রহের যে দূরত্বটা হবে, এটার দূরত্ব D1, দূরত্ব D2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। যে যে গ্রহটা যত বেশি দূরে সেই গ্রহটা তত তাড়াতাড়ি দূরে চলে যাচ্ছে। এটা হচ্ছে হাবেল ধ্রুবকের হিসাব ছিল। ভি ইকুয়াল টু এইচ ডি। এখানে এইচ এর ভ্যালুটা হচ্ছে হাবেল কনস্ট্যান্ট 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক, এরকম মেগা পারসেক। ওয়ান পারসেক টারসেক নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম আমরা লাস্ট ক্লাসে। ওইটা এখন এখন বিষয় না। তাছাড়া আমরা লাস্ট ক্লাসে আরো একটা জিনিস পড়ছিলাম না, যে নর্মালি আমাদের থাকে হচ্ছে প্রথমে লাল দানব, লাল দানবের পরে তৈরি হয় সূর্য, সূর্যের পরে তৈরি হয় হচ্ছে শ্বেত বামন হোয়াইট ড্রফট, তারপরে হোয়াইট ড্রফটের পরে হচ্ছে নিউটন তারকা, নিউটন তারকার পরে ব্ল্যাক হোল। এখন ভাইয়া এইটা মনে রাখার টেকনিক ছিল স্বনিপ দিয়ে। স্বনিপ দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করছিলাম যে শতে হচ্ছে শ্বেত বামন বা হোয়াইট ড্রফট, আর স দিয়ে শ্বেত বামন দালি বসু দিয়ে লেখে, বাট আমরা স দিয়ে লিখবো এটাই, কারণ স্বনিপ মানে যেটা ট্রিক্স টু ট্রিক্স। নিতে নিউটন তারকা, তারপরে বতে হচ্ছে ব্ল্যাক হোল। এখন ভাইয়া এই হিসাব অনুযায়ী সামনের দিকে যখন যাবা তখন তোমার রেডিয়াসটা আস্তে আস্তে কমতেছে। সামনের দিকে যখন যাবা রেডিয়াসটা কমে ব্ল্যাক হোলে এমন এক অবস্থায় চলে যাবে যে অবস্থাতে রেডিয়াসটা খুবই কম থাকে। আর রেডিয়াসটা মেনলি 2.5 কিলোমিটার, আমাদের বই অনুযায়ী আমরা পড়বো, একটু পরে দেখবো। তাছাড়া এখান থেকে মেইন কথা ছিল যে এখানে এম এর ভ্যালুটা বাড়তেছে। এম এর ভ্যালুর হিসাবটা ছিল এরকম, 1.4 এম থেকে 3 এম পর্যন্ত যদি হয় তখন সেটাকে বলবো নিউটন তারকা। তারপরে 3 এম এর থেকে যদি গ্রেটার দেন হয় তাহলে সেটাকে বলবো ব্ল্যাক হোল। 1.4 এম এর থেকে যদি কম হয় তাহলে ওই গ্রহটাকে বলবো হচ্ছে শ্বেত বামন হোয়াইট ড্রপস বা স দিয়ে আমি প্রকাশ করি। তাহলে এই যে সীমাটা, এই সীমাটাকে বলছিলাম 1.4 এম, এই সীমাটাকে বলা হয়েছিল চন্দ্রশেখর সীমা। মনে আছে কিনা দেখো, চন্দ্রশেখর সীমা। চন্দ্রশেখর সীমার থেকে কম হলে তাহলে ওই গ্রহ, ওই ওই নক্ষত্রটাকে বলবো শ্বেত বামন। এই টাইপের কথাগুলো ছিল। তাছাড়া আরেকটা কথা ছিল যে ব্ল্যাক হোল নির্ণয়ের সূত্র আর এস ইকুয়াল টু 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার। ব্ল্যাক হোল নির্ণয়ের সূত্র ছিল এরকম। এটাও মনে পড়ে কিনা? এখন ভাইয়া এখানে জি এর ভ্যালু হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻11। আমার ভুল হইলে আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা, অথবা ইউটিউব থেকে যারা দেখতেছো তারা জানাই দিবা। আমি কিন্তু ভাইয়া তোমরা কিন্তু মাত্র পড়তেছো, আর আমি কিন্তু 2 বছর আগে পড়ছি। সো আমার ভুল হইতেই পারে, তোমরা আমাকে জানাই দিবা, ঠিকঠাক মতো বলে দিবা। কারণ আবার বলতেছে যে ভাই আপনার ভুল হবে কেন, আপনি তো টিচার। না, হইতেই পারে, স্বাভাবিক, স্বাভাবিক হইতেই পারে। তারপর এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু যে গ্রহটাকে ব্ল্যাক হোলে পরিণত করতেছো ওই গ্রহের ভর। ধরে নাও পৃথিবীকে আমি ব্ল্যাক হোলে পরিণত করবো, তাহলে পৃথিবীর ভর কত হইতে পারে? পৃথিবীর ভর হচ্ছে 2 × 10⁻24 কেজি, এত। তারপরে সি এর ভ্যালুটা 3 × 10⁻8 হোল স্কোয়ার যদি করে দাও, আলটিমেটলি হিসাব করলে দেখা যাবে যে পৃথিবীর ভরটা আলটিমেটলি হিসাব করলে দেখা যাবে যে ভাইয়া পৃথিবীর ভর মানে পৃথিবীর মানে ব্যাসার্ধটা, মানে ব্ল্যাক হোলে পরিণত করার ব্যাসার্ধটা অনেক মিলিমিটারে আসে। মানে পৃথিবীর ব্যাসার্ধ কত? 6 × 10⁻⁷
6 এত 6.4 ইন্টু 10⁶, আমি ধরে নিয়েছি 6.4 ইন্টু 10⁶, এত মিটার না? দেখো এত মিটার থেকে আমি যদি মিলিমিটারে বানাই, পৃথিবীর এত কিছু মানে এই মহাবিশ্ব মানে পৃথিবীর এত কিছু, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ অথবা বাংলাদেশের এই সব কিছু, এত বড় বড় দালান, এই সব কিছু 1 মিলিমিটারের মধ্যে তুমি যদি রাখো, ক্যালকুলেট করলে একটা এক্সাক্ট মান আসবে, বাট ক্যালকুলেটর আমাদের লাগবে না, মেডিকেল অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেশন লাগবে না। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে আর এস এর যে সূত্রটা, আর এস ইকুয়াল টু 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই সূত্রটা ডিফাইন করে ওইটাই যে একটা গ্রহকে আমি ব্ল্যাক হোলে পরিণত করতে হইলে তার ওই ব্যাসার্ধটা কত বানাইতে হবে। দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত, 6.4 ইন্টু 10⁶ মিটার, অথবা কিলোমিটার বানাইলে 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার। তাহলে পৃথিবীর এত কিছু, ওকে, পৃথিবীর এত কিছু আমি 1 মিলিমিটারের মধ্যে রাখবো। সবকিছু দেখো, এত বড় বড় দানা সবকিছু 1 মিলিমিটারের মধ্যে রাখলে এই এত সবকিছু একটা ছোট একটা জায়গায় ঘনীভূত হবে, ঘনত্বটা হয়ে যাবে তখন অসীম। এই অসীম ঘনত্বের বিষয়টাকেই তখন আমরা বলবো ব্ল্যাক হোল। এটা জাস্ট এমনি বোঝার জন্য, এই ব্ল্যাক হোলের মধ্যে কোনো আলো পড়লে বা কোনো কিছু পড়লে আর ফিরে আসে না, আমরা জানি, এটা আমরা বইতেই পড়বো একটু পরে। তাছাড়া আরেকটা ম্যাথ ছিল এখানে, ম্যাথ ট্রিক ছিল বইয়ের এমসিকিউতে ছিল, যে এরকম যে সূর্যের আর এস এর ভ্যালু হচ্ছে 3 কিলোমিটার। একটা গ্রহের ভর যদি সূর্যের ভরের, ধরে নাও একটা গ্রহের ভর এম প্রাইম ইকুয়াল টু সূর্যের ভরের হইতেছে 5 গুণ 5 এম নট, এম নট হচ্ছে সূর্যের ভর। তাহলে তাহলে ভাই ওই সূর্যের, তাহলে ওই গ্রহ মানে ওই গ্রহের আর এস নট এর ভ্যালুটা কত আসবে? আর এস নট এর ভ্যালু আসবে এই যে যত ভর ছিল তত দিয়ে গুণ দিয়ে দিবা। তাহলে এই যে 3 কিলোমিটার ছিল এখানে সূর্যের আর এস, তাহলে 5 ইন্টু 3 15 কিলোমিটার হবে ওই গ্রহের আর এস। এই শর্টকাটটা দেখো ভালো না, 15 কিলোমিটার। তাহলে আবারও বলি, আরেকটা ট্রিক্স বলি দেখো। তাহলে একটা গ্রহের ভর সূর্যের ভরের 0.5 এম নট, তাহলে ওই গ্রহের আর এস কত, মানে ওই গ্রহটাকে ব্ল্যাক হোলে পরিণত করার জন্য আমার কি পরিমাণ ব্যাসার্ধটা কতটুকু করা লাগবে? তাহলে ওই গ্রহের আর এস হবে আমাদের 3 ইন্টু 0.5 অথবা 3 এর অর্ধেক বলে যেটা আসে 1.5 এত কিলোমিটার। তাহলে এই শর্টকাটটা বইয়ের এমসিকিউতে আছে, আমরা পারবো। আমরা লাস্ট ক্লাসে এগুলো নিয়ে কথা বলছিলাম, বইয়ের ভিতরে এগুলাই আছে। তাছাড়া আরো ছোটখাটো কয়েকটা টপিক দেখাইছিলাম, এই সবগুলো কথা ছিল। দেখো তো এটা মনে আছে কিনা, এই উন্মুক্ত মহাবিশ্ব কখন হবে, সমতল কখন হবে, আবদ্ধ মহাবিশ্ব কখন হবে। লাস্ট ক্লাসটা করবা ভাইয়া, লাস্ট ক্লাসটা ইউটিউবের মধ্যে দেওয়া আছে, লাস্ট ক্লাসটা করবা। তারপর আসলে সামনের দিকে আমরা আসল পরে চলে যাই। আজকের আসল পড়া হচ্ছে মৌলিক কণিকা। মৌলিক কণিকা পড়ার আগে বইটা দাগাবো, বইটা মানে মৌলিক কণিকা পড়ার আগে বইটা পরে দাগাবো। আগে আমি তোমাকে একটা ছক লিখে দিব, ওই ছকটা যদি তুমি ভালো মতো মুখস্থ করতে পারো তাহলে মোটামুটি মোটামুটি মৌলিক কণিকা থেকে প্রশ্ন আসলে তুমি পারবা। দেখো আমি চেষ্টা করতেছি, আমি আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য বইয়ের কোনা মানে ফিজিক্স বইয়ের কোনা কানে প্রত্যেকটা জিনিস দেখানোর। আমি আগে সিলেক্টিভ ভাবে পড়াইতাম, বাট আজকে এই চ্যাপ্টারে অনেক ডিটেলসে পড়াবো। কারণ আছে, কারণটা একটু পরে আসতেছি। একটা কারণ আছে, আমি তো সচরাচর এত ডিটেলসে পড়াই না সচরাচর, কিন্তু আজকের এই চ্যাপ্টারটা ডিটেলসে পড়াবো। একটা মূল কারণ আছে, মূল কারণটা একটু পরেই বুঝবা। আগে আমি ছকটা লিখি কণিকার। আমি যা যা লিখতেছি এটা তুমি খাতায় লিখে রাখবা, তোমার জন্য অনেক ভালো হবে। যারা ক্লাসটা দেখতেছো খাতা কলম সাথে রাখলে খুবই ভালো হয়। মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেক সিরিয়াস বিষয়। এখানে তুমি প্রথমে লিখবা যে কণা হচ্ছে 2 প্রকার। দেখো মৌলিক কণিকা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কণা আর প্রতিকণা, পার্টিকেল এন্ড অ্যান্টি পার্টিকেল। এভাবে শুরু করি তাহলে। মৌলিক কণিকা বা মৌলিক কণিকা 2 প্রকার, একটা হচ্ছে কণা আর প্রতিকণা। ওকে, এখন কণা আবার লিখবা 2 প্রকার, একটা হচ্ছে ফার্মিয়ন আর বোসন। বোসন ওকে। ফার্মিয়ন বস্তুর কণার স্পিন হচ্ছে হাফ, এটা একটু পরে বইতে আমরা দেখবো, তারপরে লিখে রাখো। বোসন থেকে আবার 2টা ভাগ বানাবা, একটা হচ্ছে হিগস বোসন, একটা গেজ বোসন। ফার্মিয়নকে আবার 2 ভাগে ভাগ করবা, একটাকে বলবা কোয়ার্ক, আরেকটাকে বলবা ল্যাপটন। কোয়ার্ককে আবার 2 ভাগে ভাগ করবা, একটা হচ্ছে মেসন আর বেরিয়ন। প্রত্যেকটা কথা বইয়ের কথা। বেরিয়ন আবার মেসন, আচ্ছা কোয়ার্কের মধ্যে মেসন যে বেরিয়ন, এই 2টা আবার মিলে তৈরি করে হচ্ছে হ্যাড্রন। আসলে এই 2টা মিলে তৈরি করে হ্যাড্রন। কোয়ার্কের আন্ডারে তাহলে পরে প্রোটন, নিউট্রন আর হ্যাড্রন, এই 3টা জিনিস পরে কোয়ার্কের আন্ডারে। হ্যাড্রনের আন্ডারে পরে মেসন আর বেরিয়ন।
ল্যাপটনের মধ্যে তিনটা জিনিস আসে, ওটা হচ্ছে ই এম টি। আচ্ছা, গ্যাস বোসনের মধ্যে আসবে আমাদের মসদ গমন, মসদ গমন, ট ফোটন। এগুলা লেখো আগে, তারপরে বুঝাচ্ছি। ফোটন। তারপর হিগস বোসনের নিচে লেখবা, যে নিচে তো জায়গা নেই, এদিকে লিখি দেখো। হিগস বোসনের এদিকে একটু ফাঁকা রাখি, লেখবা যে ঈশ্বর কণা। ঈশ্বর কণার পরে এখানে লেখবা যে স্পিন জিরো। তারপরে ভর আছে কিন্তু চার্জ ও স্পিন জিরো, এটা লিখে রাখবা, ভর আছে, আবার ভর আছে। এতটুকু লিখে রাখলাম। আর কি, আর কিছু আছে? লেপটন কণা স্পিন কত, হাফ। ওকে, এতটুকু লিখলাম। দেখো তো এতটুকু মোটামুটি মোটামুটি তো বোঝা যায় না? এখন আসো বুঝাই দিই। প্রথমত, মৌলিক কণিকা দুই প্রকার, কণা আর প্রতিকণা। প্রতিকণার মধ্যে আবার দুইটা কথা লিখবা। প্রতিকণাতে লিখবা যে ফোম নাই। এই ছকটা পড়লে তোমার অনেক কিছু, অনেক লাইফ অনেক ইজি হয়ে যাবে। ফোম নাই, সব ট্রিক্স। কণার মধ্যে আমরা তাহলে ফার্মিয়ন আর বোসন আসছি, এবার মুখস্থ রাখবা। ফার্মিয়নের কণার হাফ, স্পিন হচ্ছে হাফ। ফার্মিয়নের আন্ডারে পড়বে হচ্ছে কোয়ার্ক আর ল্যাপটন। ল্যাপটনের মধ্যে তিনটা জিনিস আছে, ইলেকট্রন, মিয়ন আর টাউ। ল্যাপটনের মধ্যে তিনটা জিনিস আছে, ইলেকট্রন, মিয়ন, টাউ। আমি বারবার বলবো আজকে। কোয়ার্কের মধ্যে তিনটা জিনিস আছে, প্রোটন, নিউট্রন আর হ্যাড্রন। প্রোটনের মধ্যে এখানে দুইটা কথা লিখবা। প্রোটন মনে করবা পজিটিভ, নিউট্রন মনে করবা নেগেটিভ। মনে করবা আর কি, ট্রিক্সের জন্য মনে করবা। আসলে নিউট্রন তো নেগেটিভ না, নিউট্রন তো নিউট্রাল। প্রোটনের মধ্যে যেহেতু মনে করো পজিটিভ, তাহলে দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক থাকে। যেহেতু পজিটিভ তাহলে দুইটা আপ থাকবে, আর নেগেটিভ যেহেতু নিউট্রন, মানে দুইটা ডাউন কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক থাকবে। নিউট্রন নেগেটিভ না, বাট বোঝানোর জন্য আর কি, তোমাদের মনে রাখার জন্য। আসলে এত এত বিস্তারিত তো আমরা জ্যোতির্বিজ্ঞান, আমরা তো মেডিকেলে পরীক্ষা দিব, মেডিকেল এডমিশন টেস্টের জন্য এত বিস্তারিত লাগবে না। তাহলে ইলেকট্রন, মিউন, টাওয়ার এক্সাম্পল হচ্ছে ল্যাপটন। কোয়ার্কের মধ্যে আসবে প্রোটন, নিউট্রন আর হ্যাড্রন। তারপরে হ্যাড্রন পার্টে, নিউট্রন আর হ্যাড্রন। হ্যাড্রন পার্টের মধ্যে মেসন আর বেরন। মেসনের নিচে লাগবে জিরো স্পিন, আর এটার স্পিন হচ্ছে জিরো নয়, এটা লিখে রাখবা। তাহলে আমরা ছিলাম কোথায়? কোয়ার্কের মধ্যে তিনটা জিনিস, প্রোটন, নিউট্রন। প্রোটনের মধ্যে দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। নিউট্রনের মধ্যে দুইটা ডাউন কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক। আর হ্যাড্রন আরেকটা কোয়ার্কের পার্ট। হ্যাড্রনের মধ্যে আছে আবার মেসন আর বেরিয়ন। মেসনের স্পিন জিরো আর বেরিয়নের স্পিন জিরো নয়। লেপটনের মধ্যে তো পলাম এই কয়টা পার্ট। আমরা এখন পড়ো গ্যাস বোসনে। গ্যাস বোসন আর হিগস বোসন দুইটা বাকি থাকে। গ্যাস বোসনের মধ্যে এই মসদ গমন, এটা কোথায় পড়ছিলাম মনে আছে? দেখো তো, ত ইকুয়াল টু ফোটন। এই সব কিছু পড়ছিলাম তড়িৎচুম্বকীয় বর্ণালী, মানে চ্যাপ্টার 4-এ। যে আমাদের মৌলিক মৌলিক বল কয়টা, মৌলিক বল আছে চারটা। ওই মৌলিক বলের পাঠে পড়ছিলাম ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ। দেখো তো মনে পড়ে কিনা? ম স দ গ ম ন, এই ট্রিক্স দিয়ে আমরা মনে রাখছিলাম। মতে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। সতে সবল নিউক্লিয় বল, ততে দুর্বল নিউক্লিয় বল, তাই না? তাহলে গতে হচ্ছে গ্রেভিট্রন, গ্রেভিট্রন। মতে মেসন, আর নতে নিউট্রিনো। এভাবে পড়ছিলাম নিউট্রিনো। তার মানে কি দাঁড়াইলো? মহাকর্ষ বলের গ্রেভিট্রন, সবল নিউক্লিয় বল মেসন, দুর্বল নিউক্লিয় বল নিউট্রিনো। এটার মানে বলের যে কণাগুলা আছে, ওই বলের কণাগুলা লিখছি। মসদ মানে গমন, এভাবে সিরিয়ালি তুমি যদি মনে রাখো তাহলে হবে। আবার ত ইকুয়াল টু ফোটন মানে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় বলে হচ্ছে ফোটন। ফোটন, এই যে যতগুলা কণা বলতেছি, মৌলিক কণিকার যত কণা পাইতেছো, গ্রেভিট্রন, মেসন, ফোটন, এগুলা এগুলা সবকিছু আসবে গ্যাস বোসনের মধ্যে। গ্যাস বোসন আবার একটা বোসনের আন্ডারে পড়ে, গ্যাস বোসন। হিগস বোসনের আন্ডারে পড়বে ঈশ্বর কণা। ঈশ্বর কণার স্পিন স্পিন জিরো, চার্জ জিরো, আর হচ্ছে ভর হচ্ছে নাই, ভর আছে, ভর আছে। তাহলে আমার কথা হচ্ছে এটাই যে, আমার কথা হচ্ছে ভাইয়া এটাই যে, মানে আমরা এই ছকটা আগে মোটামুটি পড়লাম। এই ছকের মধ্যে, মানে এই ছকের আন্ডারে যা যা বললাম, তা মানে তুমি আগে আত্মস্থ করবা, 2-3 বার পড়বা, পরে আত্মস্থ করবা। এখন চলো বইতে দেখি, বইটা দেখলে বোঝা যাবে আশা করি ইনশাল্লাহ। আহ বইটা পড়লে আমরা চলো আস্তে ধীরে সুস্থে দেখি যে কি কি বললাম, আমি যা যা বললাম ওইটার সাথে বই মিলে কিনা। আচ্ছা, প্রতিকণাতে কি লিখছি? ফোম নাই। ফোম নাই বলতে কি বোঝায়? ফোটন আর মেসনের প্রতিকণা নাই, এটা বুঝাইছি। দেখো বইতে আমরা দেখি প্রত্যেকটা কথাই তোমার লাইফ সিপিং বইয়ের এমসিকিউ, প্রত্যেকটা জিনিসই। কণিকা, মৌলিক কণিকা দুই প্রকার, একটা হচ্ছে প্রতিকণা আর কণা আর প্রতিকণা। এখন কণার ফোটন আর মেসন ছাড়া সকল কণার প্রতিকণা আছে, এই লাইনটা আমি এই যে ফোম নাইতে বুঝাই দিছি। প্রতিকণাতে আর কিছু পড়বা না।
আর একটা লাইনও পড়া দরকার নেই। তারপর আসো কণার পার্টে। কণার পার্টে শুরু থেকে আমরা পড়লাম ফার্মিয়ন আর কই 2 নাম্বারটা বোসন। দেখো বইতে কিভাবে কত হিবিজিবি করা, ফার্মিয়ন আর বোসন। এখান থেকে দেখো ভাগ করা আবার কত কঠিন, তার জন্য আমি আগে ছক লিখে রাখলাম। ফার্মিয়নের মধ্যে আবার আছে কোয়ার্ক আর লেপটন। দেখো তো কোথায় আছে, এই যে কোয়ার্ক, তারপর হচ্ছে লেপটন কোথায়, এই যে লেপটন 2 নাম্বার, এই যে ক খ দিয়ে লেখা। বইতে কিন্তু ঝামেলা আছে, মানে বের করা কঠিন, তার জন্য আগে আমি ছক লিখে রাখছি। তারপরে দেখো তো গেজ বোসন, এই যে বোসনের আন্ডারে পরে গেজ বোসন আর হিগস বোসন। ওকে, আচ্ছা তারপরে দেখো তো আর কি পাওয়া যায়, আর কি পাওয়া যায় এখান থেকে, কোয়ার্ক আর হ্যাঁ গেজ বোসন, হিগস বোসন। ওকে, এখন আসো ভিতর থেকে। তাহলে ফার্মিয়নের আন্ডারে আমরা পড়ছিলাম একটু আগে কোয়ার্ক আর ল্যাপটন। কোয়ার্ক আর ল্যাপটন, কোয়ার্কের মধ্যে আবার পড়ছিলা কি কি দেখো তো, মনে আছে কিনা? কোয়ার্কের মধ্যে আবার পড়ছিল প্রোটন, নিউট্রন আর ম্যাসন বেরিয়ন, প্রোটন, নিউট্রন আর হ্যাড্রন, এই যে হ্যাড্রন, প্রোটন, নিউট্রন, হ্যাড্রনের মধ্যে আবার ম্যাসন আর বেরিয়ন। সো এটাই দেখো তো আছে কিনা কোয়ার্কের আন্ডারের মধ্যে। কোয়ার্কে একটা মৌলিক কণিকা, এটা তো জানি, আমরা তো পড়তেছি মৌলিক কণিকা। কোয়ার্কে একটা মৌলিক কণিকা, কোয়ার্কের মধ্যে আমরা এখানে পাবা যে হ্যাড্রন কণা, হ্যাড্রন কণার আগে পাবা যে প্রোটন আর নিউট্রন। দেখো এখন মিলে কিনা, প্রোটনের মধ্যে 2টা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক, আর নিউট্রনের মধ্যে একটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক। দেখো এত মিলছে কিনা। তারপরে হ্যাড্রনের আন্ডারে যাই। হ্যাড্রনের মধ্যে আমরা পড়ছিলাম ম্যাসন আর বেরিয়ন। ম্যাসনের মধ্যে পড়ছিলাম স্পিন শূন্য, আর বেরিয়নের মধ্যে স্পিন শূন্য নয়। জাস্ট এতটুকু মাথায় রাখলে আমাদের এনাফ। লেপটন কণিকাতে আসি। লেপটন কণিকাতে 3টা কথা পড়ছিলাম, 3টা ইএমটি, ইলেকট্রন, মিয়ন, টাউ। ইএমটি আছে কিনা এখানে? 1 নম্বরে ইলেকট্রন আছে, 2 নম্বরে মিয়ন আছে, 3 নম্বরে টাউ আছে। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। বোসন পার্টে আসো। দেখো তো বোসন পার্টে আবার যাই। বোসন পার্টকে আবার ভাগ করলে দেখো 2টা ভাগে ভাগ করা যায়। বোসনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্যাস বোসন, একটা হিগস বোসন। এখন ভাইয়া গ্যাস বোসনের আন্ডারে পড়ে ওই যে মৌলিক কণিকাগুলা, মসদ, গমন, ফোটন। আর হিগস বোসনের আন্ডারে পড়ে ঈশ্বর কণিকা। ইজি একদম, দেখি বইতে এখন পাই কিনা। গ্যাস বোসনের আন্ডারে পাবা এই যে গ্লুয়ন, বোসন, এগুলা ফোটন, এই কয়টা হচ্ছে গ্যাস বোসন। আর হিগস বোসনের আন্ডারে শুধুমাত্র পড়বা এটাকে বলে ঈশ্বর কণিকা অথবা গড পার্টিকেল। আর এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যেটাতে এখানে স্পিন শূন্য, চার্জ শূন্য, কিন্তু ভর আছে। এই 2-3টা কথাই তুমি ভালো মতো পড়বা। দেখছো মোটামুটি কিন্তু হয়ে গেছে। দেখছো কত কঠিন একটা টপিক, এতটুকু পড়লেই তোমার এনাফ। তারপরে আসো দেখো পরের ছকটা ছোটবেলায় থেকে পড়ে আসতেছো, তারপরেও ঝামেলা আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। দেখো নিউট্রনের সংকেতটা দেখো, নিচে 0 উপরে 1। তারপরে প্রোটনের সংকেত তো কিছু না, হাইড্রোজেন 1, আর ইলেকট্রন হচ্ছে উপরে 0। ইলেকট্রনে তো এখানে নিচে কিছু নাই, কারণ আমাদের ইলেকট্রনে তো পারমাণবিক সংখ্যা হিসাব করি না ইলেকট্রন দিয়ে। পারমাণবিক সংখ্যা হিসাব করি শুধুমাত্র প্রোটন দিয়ে আর নিউট্রন দিয়ে, মানে পারমাণবিক ভর হিসাব করি প্রোটন দিয়ে আর নিউট্রন দিয়ে। এখন সমস্যা আছে এক জায়গায়। সমস্যাটা হচ্ছে যখন আমরা ইলেকট্রনের ভরটা হিসাব করবো, আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি 9.11 × 10⁻31 কেজি, বাট ছোটবেলা থেকে কিন্তু আমরা এএমইউ মানটা শিখি নাই। ইলেকট্রনের এএমইউ মান 0.30549 এএমইউ। তারপর প্রোটনের আমরা কিন্তু ছোটবেলা থেকে একদম এক্সাক্ট মান পড়ি নাই, 1.66 × 10⁻27 এভাবে পড়ছে। বাট এখানে দেখো 1.627, এটা কিন্তু হাজারি স্যারের বইতে আছে 1.6725, এখানে হচ্ছে 1.675 ইন্টু 10⁻27, বাট এএমইউ মানটা ইম্পর্টেন্ট। এখানে 76, এখানে লাস্টে হচ্ছে 27, এভাবে মনে রাখবা। নিউট্রনের ভরটা একটু বেশি, একটু এএমইউ মানটা একটু বেশি। 1 এএমইউ কি আবার, মানে এক্সাক্ট মান তো আসবে না, 1 এএমইউ আবার আমরা হাজারি স্যারের বইতে পড়ছিলাম 1.66 × 10⁻27 কেজি এরকম, বা 24 গ্রাম। এএমইউ মানে কি, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ হচ্ছে 1 এএমইউ। আশা করি পারবা এগুলো। তারপর দেখো চার্জগুলো মোটামুটি পারো কিনা। চার্জগুলো তো ছোটবেলা থেকে জানো, ইলেকট্রনের চার্জ এখানে নেগেটিভ -1.6 × 10⁻19 +1.6, আর এখানে 0। তারপর কণার ব্যাস পড়া লাগবে না, এই 2টা পয়েন্টে খেয়াল করো। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের অবস্থান এটা তো লাগবে না। তড়িৎ ক্ষেত্রের অবস্থান এটা তো কমন সেন্স, যে একটা ইলেকট্রন বাইরে থাকবে আর পরমাণু কেন্দ্রে থাকবে নিউট্রন আর প্রোটন, এটা কমন সেন্স। চৌম্বক ক্ষেত্রের প্রভাব আর ফটোগ্রাফিক প্লেটের প্রভাব, এই 2টা হিসাব আমাদের মাথায় রাখতে হবে। দেখো একটা সিম্পল জিনিস চিন্তা করো, ইলেকট্রনের যেহেতু চার্জ আছে, প্রোটনের যেহেতু চার্জ আছে, নিউট্রনের চার্জ নাই। নিউট্রনের যেহেতু চার্জ নাই, নিউট্রনের কোনো রকমের ক্রিয়া দেখাবে না কিসে, চৌম্বক ক্ষেত্রে এবং ফটোগ্রাফিক প্লেটে। এই যে দেখো এখানে কোনো ধরনের ক্রিয়া নেই, কোনো ধরনের ক্রিয়া নেই, বাকি দুই জায়গাতে আছে, এভাবে মাথায় রাখবা। তাহলে দেখো ইজি একদম, কমন সেন্স, সবকিছু কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করবা। আর এই 2-3 জিনিস মুখস্থ রাখবা। 76, 86 লাস্টে এএমইউ মানে, আর এখানে 549 লাস্টে। এর বাইরেও আর কিছু লাগবে না। আমরা মোটামুটি বাকি জিনিসগুলো পড়ছিলাম। নক্ষত্রের জন্ম মৃত্যু কিভাবে হয়েছে। এখানে মেডিকেল একটা এমসিকিউ আসছিল, ধূলিমেঘে হাইড্রোজেনের পরিমাণ 75% এবং হিলিয়ামের পরিমাণ 24%। তাছাড়া কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন অন্যান্য গ্যাসের পরিমাণ হচ্ছে 1%। এই মেডিকেলে এই প্রশ্নটা আসছে যে 75 আর এই 24%। দেখছো কত চিপা থেকে প্রশ্ন করা যায়। আবার
নক্ষত্রের প্রায় 90 ভাগই হচ্ছে বামন নক্ষত্র। এটা তাছাড়া আমরা তাপমাত্রা বাড়লে 10⁷ কেলভিন পর্যন্ত পৌঁছায় এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়। এই কয়টা লাইন একটু দেখতে পারো। তাছাড়া এখান থেকে এই যে এটা পড়তে পারো যে আমাদের যে সূর্য তৈরি হয়েছে তার নক্ষত্রপুঞ্জ ছিল আগে, একটা নক্ষত্রপুঞ্জ থেকে বেরিয়ে আসতে 500 কোটি বছর লাগছে। এই কয়টা লাইন একটু দেখতে পারো। মোটামুটি কনসেপ্টে যতটুকু দেওয়া সম্ভব আমি তোমাকে বললাম। দেখো এ আর এল এস এটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, 4π²s। তাহলে এগুলা মোটামুটি পারবা। সৌরজগতের পার্ট কি লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল? সৌরজগৎ, সৌরজগতের মধ্যে লাস্ট পড় পড়ানো না হলে আমি একবার ওভারভিউ দিয়ে দিই। যেমন হচ্ছে ধূমকেতু, ধূমকেতু 76 বছর পর পর আমাদের হেলিয়াম দেখা যায়। উল্কাতে কিছু নাই ভাইয়া, এখানে সৌরজগতের কিছু নাই। মোটামুটি এখানে এই পার্টে কিছু নাই। দেখো নেবুলা থেকে একটা ইম্পর্টেন্ট কথা আছে, নেবুলাটা হচ্ছে ভাসমান গ্যাস পিণ্ড। নেবুলার মধ্যে 50 থেকে 75% হাইড্রোজেন এবং 20 থেকে 45% হিলিয়াম গ্যাস থাকে এবং বাকি 5% অন্যান্য পদার্থ থাকে। নেবুলার পার্ট থেকে এতটুকু পড়তে হবে তোমার। তারপর গ্যালাক্সি থেকে কি পড়তে হবে? গ্যালাক্সিতে আমি কিন্তু লিখে দিয়েছিলাম গ্যালাক্সি দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ গ্যালাক্সি আর রেডিও গ্যালাক্সি। রেডিও গ্যালাক্সি থেকে রেডিও ওয়েভ নিঃসৃত হয়। সাধারণ গ্যালাক্সি আবার 3 প্রকার, উপবৃত্তাকার, সর্পিল, বিষম। এগুলা মনে আছে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি গ্যালাক্সির নাম হচ্ছে আকাশগঙ্গা বা ছায়াপথ, আর অ্যানোমিড্রা এটা হচ্ছে সর্পিল গ্যালাক্সির এক্সাম্পল। এটা লাস্ট ক্লাসে এগুলা সবকিছু বলছিলাম। আমরা চলো এখন এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট বইয়ের এমসিকিউতে চলে যাই। কারণ বইয়ের এমসিকিউ যদি না পারো এই চ্যাপ্টারের, তাহলে তোমার আসলে পড়ার কিছুই হয় নাই। এই চ্যাপ্টারে আমি যা যা পড়াইছি এগুলোর সাথে বইয়ের এমসিকিউ এর মিল আছে কিনা লাস্ট 2 ক্লাস ধরে যা যা পড়াইছি, বইয়ের এমসিকিউ যদি মিল না পাও কোনো লাভ নাই। কারণ বইয়ের এমসিকিউ আসবে একটা, আর ওইটার যদি তুমি না পারো তোমার খবর হয়ে যাবে। আমি দেখো যে কয়টা ট্রিক্স পড়ছে ওই কয়টা ট্রিক্স বইয়ের এমসিকিউতে পাই কিনা। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কিসে পরিণত হয়? আমরা জানি স্বনিভ, এই ট্রিক্স দিয়ে মনে রাখবো। শতে হচ্ছে শ্বেত বামন, নিউট্রন তারকা পরিণত হয়, নিউট্রন তারকা ব্ল্যাক হোলে পরিণত হয়। তাহলে নিউট্রন তারকা পরিণত হয় ব্ল্যাক হোলে, কৃষ্ণ বস্তুতে। সরি কৃষ্ণবস্তু না, ব্ল্যাক হোল। তারপরে রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতি? এগুলো একটু মুখস্থ করে ফেলবা, আমি তারপরেও তোমাকে দাগায় রাখি। কিছু কিছু আছে যেগুলো মুখস্থ টাইপের, বইয়ের এমসিকিউতে ইউনিক, ওগুলা মুখস্থ করতে হবে, তুমি এটা বুঝোই। এখন যেহেতু এতদিন ধরে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাহলে এটা বুঝে ভাইয়া। এটা হচ্ছে প্রতিফলক টেলিস্কোপ। তারপরে সামনের দিকে আসি। দেখো তো মোটামুটি ইম্পর্টেন্ট কথা, মৌলিক কণিকা কয় ধরনের? 2 ধরনের, কণা প্রতিকণা। আচ্ছা, তারপরে তোমাকে বলে ল্যাপটন কণা স্পিন কত? হাফ। একটু আগে দেখাইলাম ছকের মধ্যে। ল্যাপটন কণা কয় ধরনের? 3 ধরনের, ই, এম, টি। ইলেকট্রন শ্রেণী, মিও শ্রেণী আর টাউ শ্রেণী, গোত্র অথবা শ্রেণী একই। আচ্ছা 3 ধরনের। তারপরে হেড্রন কণা কয় ধরনের? পারা যাবে? হেড্রন কণা একটু আগে ছকে দেখাইছি। হেড্রন কণা 2 ধরনের, একটা হচ্ছে মেসন আর বেরিয়ন। মেসন স্পিন 0, বেরিয়ন স্পিন 0 নয়। তারপরে আরো দেখো। আচ্ছা দেখো, হোয়াট ইজ সহনশীল ব্যাসার্ধ? মনে আছে? সহনশীল ব্যাসার্ধ অথবা ঘটনা দিগন্ত বলতে কি বোঝায়? অথবা সংকট ব্যাসার্ধ বলা হয় এটাকে। সংকট ব্যাসার্ধ। সংকট ব্যাসার্ধের সূত্র হচ্ছে 2gm ডিভাইডেড বাই c²। এই যে এইটা সংকট ব্যাসার্ধের সূত্র। তাহলে ভাইয়া আমার কথা হচ্ছে সংকট ব্যাসার্ধ বা ঘটনা দিগন্ত আর আর সহনশীল ব্যাসার্ধ তিনটা একই জিনিস। তিনটা হচ্ছে যে একটা গ্রহটাকে, আমি ওই গ্রহটাকে একটা ব্ল্যাক হোলে পরিণত করতে চাই। ব্ল্যাক হোলে পরিণত করতে যে পরিমাণ ব্যাসার্ধ বানাইতে হবে, মানে ছোট করতে করতে ঘন করতে করতে যে ব্যাসার্ধ বানাইতে হবে ওইটা হচ্ছে সহনশীল ব্যাসার্ধ। ওইটাই মাথায় রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় ভুল করা যাবে না। তোমরা ভুল করবা কোনটার সাথে জানো? এই যে এটার সাথে। দেখো তুমি ভুল করবা হচ্ছে চন্দ্রশেখর সীমা আর সহনশীল ব্যাসার্ধ এক লাগাই দিবা। এটা যেন ভুল না হয় পরীক্ষার হলে। কোথায় চন্দ্রশেখর সীমা কোথায় আছে? ভিতরে একটু পরে। আচ্ছা তাহলে কৃষ্ণ বিবরের সীমাকে কি বলা হয়? সহনশীল ব্যাসার্ধ। তারপরে ঘটনা দিগন্তের সাথে কি সম্পর্ক? অবশ্যই এটা মনে নক্ষত্র হবে অ্যান্সার। তারপর কৃষ্ণ, দেখো ল্যাপটন শ্রেণীর অন্তর্ভুক্ত কোনটা? ইলেকট্রন মিয়ন না টাউ? ই এম টি, ইলেকট্রন মিয়ন টাউ, এটা হচ্ছে ল্যাপটন শ্রেণী। তারপর দেখো তো হাবেলের কোনটা? ভি ইকুয়াল টু এইচডি, এটা পারবা আশা করি। ঈশ্বর কণা বলতে কি বোঝায়? ঈশ্বর কণা হচ্ছে হিগস বোসন। তাহলে দেখো যা যা পড়েছি এগুলাই মোটামুটি আছে, ম্যাক্সিমামই আমরা কভার করে ফেলছি। আসো এখন ইম্পর্টেন্ট কথা, যে এই এমসিকিউ গুলা জানি মিস করো না। 19 নাম্বার এমসিকিউ, যে সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ সৌররশ্মি বিকিরণ করে, এই টাইপের এমসিকিউ গুলো মেডিকেল আসবে। আর এগুলা মুখস্থ করার জিনিস, এগুলা বোঝার জিনিস না ভাইয়া। এগুলা যদি তুমি ভুল করে আসো সর্বনাশ। তারপরে দেখো মহাবিস্ফোরণ তত্ত্বের জনককে, এগুলো ভুল করে আসা যাবে না। এগুলা পারবা, এগুলা প্র্যাকটিস করে ফেলবা, এখনই প্র্যাকটিস করে ফেলবা যা যা দেখাইতেছি। আমি তোমাকে কিছু টেকনিক্যাল জিনিস দেখাই। এই যে পালসার হলো কি, এটা একটা। আরেকটা হচ্ছে এই 33 নম্বর এমসিকিউ। এই দুইটা এমসিকিউ একটা ট্রিক্স আছে। নিউট্রন তারকা সংকুচিত, মানে যখন রেডিও তরঙ্গ বিকিরণ করে তাহলে তৈরি করে কি? তৈরি করে পালসার। মনে করবা যে পানি। পানি বলতে পালসার মানেই নিউট্রন তারকা, নিউট্রন তারকা মানেই পালসার। এটা হচ্ছে মেইন কথা। এইখানেও দেখো এটাই। পালসার কি? নিউট্রন তারকা, পানি। পানি দিয়ে এগুলা সবকিছু মনে রাখা যাবে। পালসার মানে নিউট্রন তারকা, নিউট্রন তারকা মানে পালসার। আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটা সেটা কি? আকাশগঙ্গা। তারপরে মহাবিশ্বের সম্প্রসারণশীলতা বলতে কি বোঝায়? এটা হচ্ছে 43।
43 নম্বর এমসিকিউটা হচ্ছে ব্লু শিফট, মহাবিশ্বের সম্প্রসারণশীলতা সংকোচনশীলতাকে বলা হয় রেড শিফট। সরি কি দাঁড়াইলাম, কি বলতেছি, রেড শিফট হচ্ছে সম্প্রসারণশীলতা আর ব্লু শিফট হচ্ছে মহাবিশ্বের সংকোচন। তারপরে আর কি আছে, আর কিছু নাই মনে হয়। এই কৃষ্ণবিবর আবিষ্কার করেন কে? জন হুইলার কৃষ্ণবিবর আবিষ্কার করেন। এখানে বইয়ের এমসিকিউতে যে কয়টা বিজ্ঞানীর নাম দেওয়া আছে না, ধুমধাম মুখস্থ রাখবে। কৃষ্ণবিবর কে আবিষ্কার করেন, মহাবিশ্বের তত্ত্বের জনক কে, বিগ ব্যাং তত্ত্বের জনক কে, জন লেইন্টার, এগুলা এই টাইপের প্রশ্নগুলো ভাই মুখস্থ রাখতে হবেই, তাছাড়া করার কিছু নাই। আর আমি তোমাকে যে কয়টা ট্রিক্স দেখালাম ওইটা ট্রিক্স পড়ার পরে আর মনে হয় না যে কিছু আছে। দেখো পজিট্রনের ভর কোন কণার ভরের সমান, এই এমসিকিউটা পারা যায় কিনা? আমরা জানি ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হচ্ছে পজিট্রন। তাহলে আমি একটা জিনিস তোমাকে শিখাই, ইলেকট্রন অ্যান্টিপার্টিকেল কোনটা, পজিট্রন। একটা জিনিস শিখাইলে তুমি এখন পারবা। দেখো তো, আমরা যদি কোনো কণাকে ধরে নাও, একটা কণা সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 23, একটা সোডিয়াম থেকে একটা যদি বিটা কণা নিঃসৃত করি, বিটা কণা যদি বের করি, বিটা কণা হচ্ছে নিচে -1 উপরে হচ্ছে 0, নিঃসৃত করলে হয়ে যাবে ম্যাগনেসিয়াম, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, ম্যাগনেসিয়াম 12 23 উপরে এরকম হয়ে যাবে। বিটা কণা মানেই কিন্তু ইলেকট্রন, ওকে, এটা একটু খেয়াল করো, ইলেকট্রন। বাট তোমার এখানে যদি পজিট্রন থাকে তাহলে কিন্তু ভাইয়া এই মাইনাসটা আসলে 1, পজিট্রন যদি থাকে, এটা একটু খেয়াল করো। এখানে যদি বিটা কণা না থেকে শুধু থাকে পজিট্রন, এই হিসাব তোমাদের লাগবে না, জাস্ট বলতেছি আর কি। পজিট্রন কণা যদি থাকে তাহলে এখানে হয়ে যাবে কেমন, এখানে হয়ে যাবে সোডিয়ামের বদলে তার আগের সংখ্যা কি বলে, নিয়ন, না নিয়ন 10 নম্বর, নিয়ন 10 23 এরকম। ওকে, তাহলে এটা আমরা মোটামুটি এভাবে পারবো। ওভারঅল আমি তোমাকে একটা সারসংক্ষেপ বলি। দেখো, সারসংক্ষেপ বলার আগে আরো দুইটা এমসিকিউ দেখো। এই টাইপের এমসিকিউ গুলো মুখস্থ রাখতে হবে। 65 নম্বর, এগুলো আমি দাগাই দিচ্ছি না, তোমরা নিজেরা পড়বা। 66 নম্বর মুখস্থ রাখতে হবে, 67 নম্বর মুখস্থ রাখতে হবে। মহাবিশ্বের বয়স কত দিয়া দিলে, না পারলে তুমি পারবা না, খালি বাকি সবাই পারবে। কোথায় কোথায় মহাবিশ্বের বয়স হচ্ছে 15 বিলিয়ন বছর। আমার ভুল হইতে পারে, তোমরা বইয়ের এমসিকিউতে যেটা দেওয়া ওইটাই অ্যান্সার দেখাবা এখানে। তাহলে তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই চ্যাপ্টারের মূল সারসংক্ষেপ বা এই চ্যাপ্টারের মূল কথাগুলো কি, এই চ্যাপ্টারের মূল কথাগুলো হচ্ছে চন্দ্রশেখর সীমা আর সহনশীল ব্যাসার্ধের দুটোর মধ্যে পার্থক্য করা শিখতে হবে। চন্দ্রশেখর সীমা হচ্ছে 1.4 এম, যে ওই ভ্যালুর থেকে কম যদি হয় শ্বেত বামন, 1.4 থেকে 3 এর মধ্যে হলে ওইটা হচ্ছে নিউটন তারকা, 3 এম এর বেশি হয়ে গেলে ওইটা হবে কৃষ্ণ বিবর। চন্দ্রশেখর সীমা এক জিনিস, সহনশীল ব্যাসার্ধ আরেক জিনিস। সহনশীল ব্যাসার্ধের কিছু সিনোনিম আছে, যেটা হচ্ছে সংকট ব্যাসার্ধ, অথবা সহনশীল ব্যাসার্ধ সিনোনিম হচ্ছে সংকট ব্যাসার্ধ, তাছাড়া ঘটনা দিগন্ত। এই তিনটা জিনিস একই জিনিস। এই তিনটা জিনিসকে ডিফাইন করে হচ্ছে ওই গ্রহটাকে আমি যদি একটা ব্ল্যাক হোলে পরিণত করতে চাই, ওই গ্রহের ব্যাসার্ধটা কতটুকু হবে, ওইটি হচ্ছে আলটিমেট কথা। ভাই দেখো, এখন আমি লাস্টে যে কয়টা ট্রিক্স বললাম, ওই কয়টা ট্রিক্সের মধ্যে প্রথম হচ্ছে আমি যে ছকটা লিখে দিলাম, ওই ছকটা তুমি লিখবা। আমি পিডিএফটা টোটালটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, ওই ছকটা তুমি আগে লেখবা খাতার মধ্যে। ছকটা ভালো মতো পড়বা, বইয়ের এমসিকিউগুলো সলভ করবা, তাহলে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার নিয়ে আর প্যারা নেওয়ার কিছু নাই। চ্যাপ্টার মানে এই লাস্টের চ্যাপ্টারটা ফিজিক্স সেকেন্ড পেপার লাস্টের চ্যাপ্টার জ্যোতির্বিজ্ঞান। একটা এমসিকিউ যদি দেয়, বইয়ের এমসিকিউ থেকে দেওয়ার কথা, তারপর বইয়ের ভিতর থেকে কিন্তু দাগায়ও দিছি। যতটুকু দাগায় দিছি ততটুকু তুমি পড়তে থাকো, ইনশাল্লাহ একটা মোটামুটি ভালো কিছু হবে। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা যত বেশি মানে জ্যোতির্বিজ্ঞানে যতই জ্ঞানী হও না কেন তুমি, ওইটাতে কোনো লাভ নাই। বইয়ের এমসিকিউটা যদি তুমি না পারো, বা মেইন টপিকটা যদি তুমি না বুঝো, অথবা তোমার যে বইয়ের লাইনটাই যদি তুমি না পারো, তাহলে তুমি যত বড়ই বিজ্ঞানী হও না কেন, আলটিমেটলি লাভ নাই। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ট্রিক্সই থাকা লাগবে, বা মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের এমন একটা মেন্টালিটি থাকা লাগবে যে আমার ওই এমসিকিউটা যেন হয়, দ্যাটস ইট। এমসিকিউটা পারার জন্য আমার কি করা লাগবে, ওই এমসিকিউটা পারা লাগবে, তাই না? ওই এমসিকিউটাই পারা লাগবে। আমার তো এত ভাস্ট নলেজ থাকার দরকার নাই। তোমার অনেকে বলে যে ভাস্ট নলেজ, আমার ডিপ নলেজ থাকা লাগবে প্রত্যেকটা বিষয়ে, এরকম তো কোনো কথা নাই। তোমার ওই এমসিকিউটা 100টার মধ্যে আমার 25টা এমসিকিউ ঠিকঠাক মতো পাইরা, ওই কাটাকাটি করে ধরে নাও 75 পাইলাম, চান্স তো হইলো আমার। মানে জিনিসটা বোঝার চেষ্টা করো। এমসিকিউটা তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা হলে যায় তুমি বুঝবাই না যে তোমার ব্রেন থেকে মানে কিভাবে তোমার সময়টা চলে গেল, বুঝার কোনো উপায়ও নাই। ধুমধাম যাবা পরীক্ষায়, 1 ঘন্টা বসে থাকবা, 1 ঘন্টা বসে থাকার পরে পরে খাতা প্রশ্ন দিবে, প্রশ্ন দিলে সিরিয়ালি তোমার যার ভালো প্রিপারেশন সিরিয়ালি একদম
টাইম মানে একদম রুল অনুযায়ী পরীক্ষা দিবে। রুলটা কি মেডিকেল ভর্তি পরীক্ষায় রুলটা কি ওটা নিয়ে পরে একদিন কথা বলবো নি। রুল অনুযায়ী যে পরীক্ষা দিবে, সিম্পলি পরীক্ষা শেষ করে চলে আসবে। এখানে তোমার ভিতরে যে তোমার ওই ডিপ নলেজ থেকে যে পরীক্ষার হলে অ্যান্সার করা, ওই অ্যান্সার করার মতো অ্যাবিলিটি মানে বা সময় বা মেন্টালিটি থাকবে না। তোমার একটা ম্যাথ দিলে সহজ ম্যাথে তোমার ভুল হয়ে যাবে, সহজ ম্যাথে তোমার কনফিউশন ক্রিয়েট হবে যে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যে ওই যে সহজ ম্যাথটা, ওই সহজ ম্যাথটাকে আদৌ কি সহজ এটা, নাকি টিচার ঘুরাই দিছে, নাকি এটা স্কিপ করার জন্য দিছে, ওরকম তোমার মানে মাথার উপর ওরকম প্রেশার থাকবে, ওই রকম প্রেশার থাকবে। সো ওই প্রেশারাইজ মোমেন্টে আমাদের কিন্তু ভাইয়া আগে থেকে প্র্যাকটিস করে যাইতে হবে, বারবার প্র্যাকটিস করে যাইতে হবে, বারবার এমসিকিউ সলভ করতে হবে, বেশি বেশি পরীক্ষা দিতে হবে, বারবার মডেল টেস্ট দিয়ে দিয়ে তোমাকে ওই লেভেল পর্যন্ত তৈরি করে যাইতে হবে, নইলে একটু মাত্র ভুল হবে আর পান থেকে চুন খসে যাবে আর চান্সটা মিস হয়ে যাবে। আর একবার চান্স মিস হয়ে গেলে সেকেন্ড টাইম কিন্তু দেওয়ার তোমার আর উপায় নাই। ছেলেরা যারা ভিডিওটা দেখতেছো বলে রাখি ভাই, তুমি কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবে না। মেয়েরা না হয় সেকেন্ড টাইম দিতে পারো, তোমরা তোমরা আরেকবার প্রিপারেশন নিতে পারো, কিন্তু ছেলেদের কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে। ছেলেরা খুব কম ছেলেই সেকেন্ড টাইম দেয়, কারণ আছে এখানে। এটা হচ্ছে হার্শ রিয়েলিটি। শুনলে একটু খারাপ লাগে, বাট আসলে সত্য যে ছেলেরা সেকেন্ড টাইম দিতে গেলে তোমাদের উপরে বোঝা পড়ে যাবে, কারণ ছেলেদের অনেক রেসপন্সিবিলিটি থাকে পরবর্তীতে। সেকেন্ড টাইম দেওয়ার মতো 1 বছর বসে থাকা অনেক অনেক প্রবলেমেটিক ফেজে চলে যায়। এটা এক্সেপশনও আছে, তারপরেও আমি তোমাকে বাস্তব কথাই বললাম। তাহলে ওভারঅল আমরা এই ক্লাসে যে ফোম নাই, ফোটন আর মেসনের প্রতিকণা নাই, ওই জিনিসটা শিখলাম। সাথে সাথে আরো কয়েকটা ট্রিক্স শিখলাম, যে ইএমটি হচ্ছে ল্যাপটন কণা, ইলেকট্রন নিয়ন টাউ। তাছাড়া আরো কয়েকটা ট্রিক্স শিখলাম, ওই ট্রিক্সগুলো ভিতরে লেখা আছে, পিডিএফটা দেখে তুমি পড়তে থাকো, ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে ফিজিক্স সেকেন্ড পেপারে। ফিজিক্সগুলো আগে শেষ করি আস্তে আস্তে, তারপর আমরা বোটানি জুলজিতে পরে চলে যাব। যা যা প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাও, ভাইয়া এই ক্লাস নিলে ভালো হয়, বা আপনার ক্লাসে এরকম কোনো চেঞ্জ করলে ভালো হয়, বা এই টাইপের কথাগুলো আপনার ভুল হইতেই পারে, স্বাভাবিক। দেখো আমি মেডিকেলে অলরেডি আমি থার্ড ইয়ারে আছি, আমার তো ভুল হইতে পারে, স্বাভাবিক। পড়াচ্ছি না হয় অনেকদিন যাবত, বাট তারপরেও তোমরা তো আপডেটেড স্টুডেন্ট, তোমরা তো ভালো মতো পড়তেছো। ভুল হলে আমাকে নিচে কমেন্টে জানাই দিও। আশা করা যায় যে যতটুকু বললাম এতটুকু তোমার কাজে লাগবে। পরবর্তী ক্লাসে দেখার জন্য স্বাগতম, ধন্যবাদ সবাইকে।